হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমরা আমাদের মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডের ফার্স্ট ভিডিওতে চলে আসছি। যেহেতু আমাদের মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড যখন আমরা সলভ করি তখন আমাদের যেটা মাথায় রাখতে হয় যে আমাদের ফিক্সের মোমেন্টটা কিরকম হবে। বিভিন্ন ধরনের লোড কন্ডিশনের কারণে একটা বিমের ওপর ফিক্সের মোমেন্টটা ওই স্প্যানের ক্ষেত্রে কিরকম হয় এই জিনিসটা আমাদের সবসময় মাথায় রাখতে হয়। সো আমরা সবার আগে কথা বলবো ফিক্সের মোমেন্ট নিয়ে, এবং সেকেন্ডলি আজকের ভিডিওতে আমরা কথা বলবো স্টিফনেস নিয়ে, অর্থাৎ কোন জায়গাতে আমাদের কোন ধরনের সাপোর্ট কন্ডিশনের কারণে স্টিফনেসের ভ্যালুটা কি রকম হবে। সো আমার এখানে ইন টোটাল 7টা কম্বিনেশন দেওয়া আছে। মোটামুটি আমাদের এক্সামে এই 7টা কম্বিনেশন থেকে আসতে পারে। এর বাইরে যদি কোনো কিছু আসে সেটা আমি বিভিন্ন ধরনের টাইপের প্রবলেম যখন দেখাবো, অর্থাৎ আমি যখন ম্যাথমেটিক্যাল প্রসিডিউর দেখাবো তখন আমি ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। সো আপাতত আমি টিপিক্যাল যে কয়েকটা সিনারিও আসার পসিবিলিটি থাকে সেগুলো নিয়ে আমরা কথা বলি। সো আমি যদি আমার ফার্স্ট বিমের দিকে তাকাই তাহলে এই বিমটাতে আমার কি আছে যে আমার একটা পয়েন্ট লোড একদম বিমের মিডল পয়েন্টে কাজ করতেছে, এবং তাই যদি কাজ করে সেক্ষেত্রে আমাদের মোমেন্টের ভ্যালু হয় WL ডিভাইডেড বাই 8। এখন দেখো আমার এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে। মাইনাস এবং প্লাস দ্বারা আমরা কি বুঝাচ্ছি, আমি যদি একটু তাকাই যে এ পয়েন্টে আমার কি কাজ করতেছে, একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট কাজ করতেছে, বি পয়েন্টে একটা ক্লকওয়াইজ মোমেন্ট কাজ করতেছে, এবং আমি আমার ফিক্সড মোমেন্টের ক্ষেত্রে অ্যান্টি ক্লকওয়াইজটাকে নেগেটিভ এবং ক্লকওয়াইজটাকে পজিটিভ ধরছি। সো তোমরা যদি চাও যে আমরা এটার উল্টাটা ধরবো, অর্থাৎ আমি অ্যান্টি ক্লকওয়াইজকে পজিটিভ ক্লকওয়াইজকে নেগেটিভ ধরবো, ধরতে পারো, নো ইস্যু। জাস্ট এখানে কি হবে, আমার সাইন কনভেনশনটা চেঞ্জ হয়ে যাবে। সো আমি আমার প্রবলেম থেকে শুরু করে আমি ফিক্সড মোমেন্ট এখন যেটা বুঝাচ্ছি সবকিছুতেই আমি যেটা করব সেটা হলো আমার অ্যান্টি ক্লকওয়াইজটাকে আমি নেগেটিভ ধরবো এবং ক্লকওয়াইজটাকে আমি পজিটিভ ধরবো। ওকে, তাহলে আমি কি বললাম, পয়েন্ট লোড যখন একদম মাঝখানে কাজ করতেছে তখন WL ডিভাইডেড বাই 8 কাজ করবে। এবার আসি যে আমার যদি পুরো বিমের উপর একটা ইউডিএল কাজ করে W ভ্যালু, সেই ক্ষেত্রে আমাদের যে ভ্যালুটা হয় মোমেন্টের সেটা হলো WL স্কয়ার ডিভাইডেড বাই 12 হয়, এবং আমাদের AB তে যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করতেছে দ্যাটস ওয়াই মাইনাস, BA তে ক্লকওয়াইজ কাজ করতেছে দ্যাটস ওয়াই পজিটিভ। ওকে, আমাদের থার্ড বিমের দিকে একটু তাকাই। থার্ড বিমের দিকে তাকাইলে আমি দেখতেছি যে আমার এখানে W যেটা বা পয়েন্ট লোড যেটা সেটা আমার একদম মাঝখানে কাজ না করে আমার কাজ করতেছে কোথায়, লেফট সাপোর্ট থেকে একটা নির্দিষ্ট ডিসটেন্সে বা রাইট সাপোর্ট থেকে একটা নির্দিষ্ট ডিসটেন্সে। সো আমরা যে কোনো একটা দিয়ে মনে রাখবো যে আমরা ধরলাম যে লেফট সাপোর্ট থেকে আমার এই জিনিসটার ডিসটেন্স হচ্ছে হলো A। এখন এই W লোডটা যদি একদম B সাপোর্টের কাছাকাছি কাজ করতো তবুও আমি লেফট সাপোর্ট থেকে A ডিসটেন্স ধরে কাজ করতাম, তাহলে আমাদের কি হবে না যে ভুল হবে না। কিন্তু আমি যদি দুটো ধরে মনে রাখতে চাই তখন আমাদের এই জায়গাতে ভুল হওয়ার একটা পসিবিলিটি থাকে। সো আমি কি বললাম যে আমার W যে লোডটা আছে সেটা লেফটের সাপোর্ট থেকে A ডিসটেন্সে কাজ করতেছে এবং রাইট সাপোর্ট থেকে B ডিসটেন্সে কাজ করতেছে। যদি তাই হয় তাহলে M অফ AB এটা অবশ্যই মাইনাস হবে, কারণ আমি অ্যান্টি ক্লকওয়াইজ ধরছি, এবং সেটা আমার ভ্যালু কি হবে WAB স্কয়ার ডিভাইডেড বাই L স্কয়ার, এবং M অফ B হবে WA স্কয়ার B ডিভাইডেড বাই L স্কয়ার। এটা মাইনাস, এটা প্লাস। আমার চেঞ্জটা কোথায় আসছে দেখো, এখানে AB স্কয়ার আছে, এখানে A স্কয়ার B আছে, এইটুকুই চেঞ্জ। আমরা আমাদের 4 নাম্বার টাইপের দিকে তাকাই। এখানে আমাদের কি আছে যে একটা বিমের উপর আমাদের ইউভিএল কাজ করতেছে। যদি ইউভিএল কাজ করে সেই ক্ষেত্রে আমাদের এ পয়েন্টে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট যদি ডেভেলপ করে আমার ভ্যালুটা হবে -WL স্কয়ার ডিভাইডেড বাই 20, এবং বি পয়েন্টে আমার ক্লকওয়াইজ মোমেন্ট ডেভেলপ করলে আমার ভ্যালুটা হবে WL স্কয়ার ডিভাইডেড বাই 30। তাহলে দেখো এই জিনিসটা মনে রাখার একটা আমি ওয়ে জানি, সেটা হচ্ছে আমি যেটা ফলো করতাম আর কি, সেটা হলো যে আমার এই জায়গাতে কি আছে, ডাব্লিউটা আছে না, এই জায়গাতে আমার কি ম্যাগনিটিউডটা ম্যাক্সিমাম না, যেহেতু এই জায়গাতে ম্যাগনিটিউডটা ম্যাক্সিমাম সেজন্য এই জায়গাতে আমার মোমেন্টের ভ্যালু বেশি হবে। আমি যদি কোনো কিছুকে 20 দিয়ে ভাগ দেই অবশ্যই সেটা আমার 30 দিয়ে ভাগ দিলে যা ভ্যালু হবে তার চেয়ে বেশি হবে। দ্যাটস ওয়াই আমি কি যে আমার যে জায়গাতে ম্যাগনিটিউডের ভ্যালু বেশি সেই জায়গাতে আমার মোমেন্টের ভ্যালু বেশি, দ্যাটস ওয়াই এখানে 20 এখানে 30। আমি এইভাবে মনে রাখতে পারি, কি এটা কোনো নিয়ম না, জাস্ট মনে রাখার একটা প্রসেস। আমরা যদি এই বিমের দিকে তাকাই তাহলে দেখো আমার দুইটা লোড কাজ করতেছে, একটা W1 এবং W2। যেহেতু আমি W1 এন্ড W2 দিছি তার মানে অবশ্যই W1 ইজ নট ইকুয়াল টু W2, অর্থাৎ W1 এর ম্যাগনিটিউড এবং W2 এর ম্যাগনিটিউড আলাদা, এবং তারা কি করতেছে একটা আরেকটা থেকে L/3 ডিসটেন্সে কাজ করতেছে। যদি তাই করে তাহলে M অফ AB তে আবার কি হবে, এই যে আমি এখানে যে জিনিসটা সলভ করছিলাম এই যে এখানে এই সেম ফর্মুলাটা আমার এই জায়গাতেও কাজে দিবে, ঠিক আছে। সো এখানে M অফ AB টা কি হবে, W1 অর্থাৎ এটা W1 ইনটু A, যেহেতু আমি ফার্স্টে A নিয়ে কাজ করতেছি দ্যাটস ওয়াই A, দেখো এখানে ফার্স্টে A নিয়ে কাজ করলে আমার এই ছিল B স্কয়ার ডিভাইডেড বাই L স্কয়ার। এই লোডটার কাজ শেষ। এবার এই লোডটার কাজের ক্ষেত্রে কি হবে, -W2, এইখানে যা ছিল তার অপোজিটটা এখানে হবে, এখানে A থাকলে এখানে A স্কয়ার হবে, এখানে B থাকলে এখানে এখানে B স্কয়ার থাকলে এখানে B হবে। সো এইভাবে আমাদের M অফ AB পেলাম। M অফ B এ কি, M অফ B আমার কি ছিল, A স্কয়ার ছিল না, A স্কয়ার B ছিল।
সো এখানে ফার্স্টে কি হবে a স্কয়ার b, তাহলে আমি লিখে দিলাম যে w1 অর্থাৎ এই লোডটা a স্কয়ার b ডিভাইডেড বাই l স্কয়ার দিলাম প্লাস w2 এই লোডটা a b স্কয়ার ডিভাইডেড বাই l স্কয়ার। সেম জিনিস, শুধুমাত্র আমার কি হয়েছে যে যদি a থাকে আর এক সাইডে গিয়ে a স্কয়ার হইছে, যদি b থাকে আর এক সাইডে গিয়ে b স্কয়ার হইছে, ঠিক আছে? বাকি সবকিছু সেম। এখানে মাইনাস কেন? কারণ এটা আমার অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করতেছে। এখানে প্লাস কেন? এটা আমার ক্লকওয়াইজ কাজ করতেছে। ওকে, আই হোপ ক্লিয়ার। তারপরেরটা দেখো, এখানেও w এখানেও w, এখানে কি ছিল? w1 ছিল, এখানে w2 ছিল, এবং কি বলছিলাম w1 ইজ নট ইকুয়াল টু w2, বাট এই জায়গাতে যেহেতু দুইটাতে আমি w লিখছি, তার মানে আমাকে কি বুঝতে হবে যে w একটা লোড, ওর ভ্যালু বা ম্যাগনিটিউড সেম। সো এটা আমার l/3 ডিসটেন্সে কাজ করলে m a b t কি কাজ করতেছে? সরি, এখানে p হবে না, এখানে wl হবে। আমি একটু ঠিক করে দিচ্ছি, p লোড ধরে লিখছিলাম দেখে এখানে p লিখছিলাম। আচ্ছা, তাহলে কি হলো যে 2wl ডিভাইডেড বাই 9 মাইনাস আছে, এখানে মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে? আমার অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট বোঝাচ্ছে। আর MBA তে কি হবে? প্লাস 2wl ডিভাইডেড বাই 9 ক্লকওয়াইজ মোমেন্ট। সেটা আমি বুঝলাম। এবার আমাদের লাস্ট সিনারিও যেটা, সেটাতে আমার কি কাজ করতেছে? যে একটা ট্রায়াঙ্গুলার লোড কাজ করতেছে, এবং এই ধরনের সিনারিও যদি থাকে সেই ক্ষেত্রে আমাদের MAB তে ভ্যালু হবে -5wl² ডিভাইডেড বাই 96, এবং MBA তে আমার ভ্যালুটা হবে +5wl² ডিভাইডেড বাই 96, অর্থাৎ একটা মাইনাস আর একটা প্লাস। সো এই 7টা সিনারিও হলো আমার টিপিক্যাল সিনারিও। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যখন বিম থাকবে এই সিনারিওগুলোর কম্বিনেশন থাকবে, এরকম কোনো একটা সিনারিও থাকবে না। আমার মনে করো যে AB একটা স্প্যান, আমি যদি একটু বলি যে সাপোজ এটা আমার একটা বিম আছে, এই জায়গাতে আমার একটা সাপোর্ট আছে, থাকতে পারে এই জায়গাতে আমার একটা সাপোর্ট আছে, এই জায়গাতে একটা সাপোর্ট আছে। সো আমার কি ধরনের কম্বিনেশন থাকবে? আমার মনে করো এখানে যদি পয়েন্ট লোড থাকে, এইখানে মনে করো আমার ইউডিএল থাকবে। সো আমার এই ধরনের কম্বিনেশন আমি ম্যাথের ক্ষেত্রে টের পাবো, এবং আমার এরকম একদম সিঙ্গেল থাকবে না, আমার এইভাবে কোনো ধরনের কম্বিনেশন থাকবে। সেটা দুইটা হইতে পারে বা সেটা তিনটা হইতে পারে। দুইটা হইলে কি হবে, তিনটা হইলে কি হবে, ওগুলো যখন আমি বিভিন্ন টাইপের প্রবলেম সলভ করব তখন আমি দেখাবো। এখন আমি দেখব মেইনলি যে আমার বিভিন্ন ধরনের সাপোর্ট কন্ডিশনের কারণে আমাদের স্টিফনেসের ভ্যালুটা কি হয়। স্টিফনেসের ক্ষেত্রে আমরা আলটিমেটলি দুইটা কেস দেখব। একটা কেসে আমার কি বলছে যে যদি আমার ফার এন্ডটা ফিক্স থাকে তখন আমার নিয়ার এন্ডে স্টিফনেসের ভ্যালুটা হয় 4EI/L। ফার এন্ড বলতে কি বোঝাচ্ছে, নিয়ার এন্ড বলতে কি বোঝাচ্ছে, যে এন্ডে আমি রোটেশনটা অ্যাপ্লাই করতেছি সেটা আমার নিয়ার এন্ড, এবং ওইটা বাদ দিয়ে বাকি যে এন্ডটা আছে সেটা হলো আমার ফার এন্ড। তাহলে কি বললাম, ফার এন্ড যদি ফিক্স থাকে তাহলে নিয়ার এন্ডে আমার রোটেশন স্টিফনেসের ভ্যালুটা হবে 4EI/L, এবং তখন আমার ফার এন্ডে ভ্যালুটা হবে 2EI/L, অর্থাৎ এটার অর্ধেক হয়ে যায়। এটা কেন হয় আমি একটু পর বলতেছি। সেকেন্ডে যদি আমি বলি তাহলে আমাকে কি বলছে, ফার এন্ড যদি হিঞ্জ থাকে, ফার এন্ডে আমার হিঞ্জ আছে, তখন নিয়ার এন্ডে আমার স্টিফনেসের ভ্যালু হয় 3EI/L, এবং এটা যেহেতু ফার এন্ড, এটা যেহেতু হিঞ্জ আছে, হিঞ্জ সাপোর্ট আছে, হিঞ্জ সাপোর্ট কোনো মোমেন্ট ক্যারি করতে পারে না, দ্যাটস ওয়াই এই জায়গাতে আমার ভ্যালু স্টিফনেসের ভ্যালু 0 হয়। এবার দেখো দুইটা টার্ম আমাদেরকে মাথায় রাখতে হয়, একটা ক্যারি ওভার মোমেন্ট আর একটা ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। সো ক্যারি ওভার মোমেন্টটা কি? আমার ডেফিনেশনের দিকে যদি একটু তাকাই তাহলে দ্য মোমেন্ট প্রোডিউসড এট দ্য ফার এন্ড, অর্থাৎ ফার এন্ডে আমার যে পরিমাণ মোমেন্ট প্রোডিউস হচ্ছে কিসের জন্য? আমার নিয়ার এন্ডে কিছু পরিমাণ মোমেন্টের জন্য। অর্থাৎ আমি যদি এটার দিকে তাকাই তাহলে নিয়ার এন্ডে আমার কত ডেভেলপ করতেছে? 4EI/L। এই নিয়ার এন্ডে আমি এই রোটেশন অ্যাপ্লাই করার কারণে যখন 4EI/L মোমেন্ট ডেভেলপ করতেছে, ঠিক সেই সময় আমার এই 4EI/L এর জন্য আমার এই জায়গাটাতে কতটুকু মোমেন্ট ডেভেলপ করতেছে সেটাই হলো ক্যারি ওভার মোমেন্ট। অর্থাৎ মনে করো যে আমি 10 কেজি দুইটা ইট নিয়ে 5 কেজি করে দুইটা ইট আমি মাথার উপর নিয়ে হাঁটতেছি। এখন মনে করো যে সামনে আমার একটা ফ্রেন্ড পাইলাম, সেই ফ্রেন্ডে আমি 5 কেজি ইট দিয়ে দিলাম, আমি 5 কেজি নিলাম। সো এইটাকে আমি বলছি ক্যারি ওভার, অর্থাৎ আমার যে লোডটা আছে, আমার যে মোমেন্টটা আছে সেটাকে আমি ডিস্ট্রিবিউট করে দেওয়া, আরেকজনকে ভাগ করে দেওয়া, সেটা হলো ক্যারি ওভার। আচ্ছা, তাহলে দেখো আমি একটু আগে যেটা বললাম যে এখানে 4 হলে এখানে 2 কেন হচ্ছে, সেটা ডিপেন্ড করে আমার ক্যারি ওভার ফ্যাক্টরের উপর, অর্থাৎ মোমেন্ট এট দ্য ফার এন্ড ডিভাইডেড বাই মোমেন্ট এট দ্য নিয়ার এন্ড। অর্থাৎ ফার এন্ডে কত ডেভেলপ করছে? 2EI/L, নিয়ার এন্ডে কত ডেভেলপ করছে? 4EI/L। তাহলে এই দুটাকে যদি আমি ভাগ দেই তাহলে ক্যারি ওভার ফ্যাক্টর পাচ্ছি 0.5, তার মানে 50%। আমরা যখন ম্যাথ করতে যাব তখন আমরা যখন একটা টেবিল তৈরি করতে হয়, সেই টেবিলটা যখন তৈরি করব তখন আমরা এই জিনিসটা ক্লিয়ার হব যে আমার যে মোমেন্টটা ডেভেলপ করতেছে একটা এন্ডে, তার পাশের যে সাপোর্টটা আছে তাকে আমি ক্যারি ওভার করতে পারবো নাকি পারবো না, এই জিনিসটা তখন আমি টের পাবো। যদি ক্যারি ওভার করতে পারি আমি 50% দিয়ে দিব, না করতে পারলে আমি কিছুই দিব না, ঠিক আছে? সো এটা হলো ক্যারি ওভার ফ্যাক্টর এবং ক্যারি ওভার মোমেন্ট। দেখো হিঞ্জের ক্ষেত্রে আমার কি হবে, যে ফার এন্ডে আমার হিঞ্জ সাপোর্ট থাকার কারণে এখানে কি হচ্ছে, যে 0 ডেভেলপ করতেছে, দ্যাটস দ্য ক্যারি ওভার ফ্যাক্টর আমার কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে।
আরেকটা আছে যে ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা নির্ভর করে আমার স্টিফনেসের উপর। যে কোনো একটা মেম্বার নিয়ে যদি আমি কাজ করি, সাপোজ আমার বিশাল বড় একটা বিম আছে, সেটাকে আমি কেটে ফেললে আমার 3টা স্প্যান বের হচ্ছে বা 3টা মেম্বার বের হচ্ছে। যে কোনো একটা মেম্বারকে নিয়ে যখন আমি কাজ করব, তখন সেই মেম্বারের যে স্টিফনেসটা থাকবে সেইটা ডিভাইডেড বাই ওই মেম্বারের আমার কি থাকে, যে মনে করো যে কোনো একটা মেম্বার যদি আমি বলি, যে কোনো একটা মেম্বারের আমার 2টা এন্ড থাকে, তাই না? এটা একটা এন্ড থাকে, এটা একটা এন্ড থাকে। সো আমার স্টিফনেস অফ ওয়ান মেম্বার, অর্থাৎ আমার যদি এইটা স্টিফনেস হয়, সেইটা ডিভাইডেড বাই এই দুইটা স্টিফনেসের যে সামেশন, সেটা, এটাই হলো আমাদের ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। তাহলে কি বললাম? স্টিফনেস অফ ওয়ান মেম্বার ডিভাইডেড বাই সাম অফ স্টিফনেস অফ অল মেম্বারস মিটিং এট দ্য জয়েন্ট, অর্থাৎ কোন একটা জয়েন্টে যতগুলো মেম্বার আমার আসবে সবগুলা সামেশন। আমরা যখন ম্যাথ করতে যাব এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। তাহলে দুইটা জিনিস নিয়ে আলোচনা করছি, একটা হলো ফিক্সড মোমেন্ট, 7টা সিনারিও দেখাইছি, সেই 7টা সিনারিও থেকে বা 7টা কেসের থেকে আমাদের পরীক্ষাতে চলে আসবে। যদি না আসে সেই ক্ষেত্রে আমরা যখন আরো জটিল জটিল প্রবলেমের দিকে যাব, প্রথমে সহজ প্রবলেম করব, তারপর যখন কমপ্লিকেটেড প্রবলেমের দিকে যাব তখন আমি দেখাই দিব যে যদি ওই 7টা সিনারিও থেকে না আসে তাহলে আমি কিভাবে করব। ফার্স্ট, সেকেন্ড যেটা গেল সেটা হলো আমি স্টিফনেসের ভ্যালু নিয়ে কাজ করলাম। এখানে আমি দুইটা মেথড দেখাইছি বা দুইটা কেস দেখাইছি। একটা হলো যদি আমার ফায়ার এন্ড ফিক্স থাকে তাহলে একরকম কেস, ফায়ার এন্ড হিঞ্জ থাকলে আরেক রকম কেস। আর একটা কেস আসে সেটা হচ্ছে যদি আমার হিঞ্জ যেটা সাপোর্ট, দেখো এই হিঞ্জ সাপোর্টটা কোথায় আছে? এন্ডে আছে। তাহলে হিঞ্জ সাপোর্ট যখন এন্ডে থাকবে তখন সে কোনো মোমেন্ট ক্যারি করতে পারবে না। কিন্তু এই সেম হিঞ্জ সাপোর্টটা যদি আমার এন্ডে না থেকে মাঝে থাকে, অর্থাৎ ইন্টারমিডিয়েট সাপোর্ট হিসেবে কাজ করে, তখন সে কি করবে? সে ক্যারি ওভারও করবে, তার স্টিফনেসের ভ্যালু আমার কি হবে না? 0 হবে না, ঠিক আছে? 4EI/L হবে। সো এটা যখন আমরা ম্যাথ করব তখন আরো বেশি ক্লিয়ার হবে যে আমাদের ইন্টারমিডিয়েট সাপোর্ট বলতে কি বোঝায় এবং ওই জায়গাতে আমাদের স্টিফনেসের ভ্যালু কত হবে। আর কি বলছিলাম? আর বলছি হলো ক্যারি ওভার মোমেন্ট এবং ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর নিয়ে কথা বলছি। এই কয়েকটা জিনিস যদি আমি বুঝি, আমার মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডের ম্যাথগুলো খুবই ইজি। সো তখন আমরা ম্যাথ সলভ করতে গিয়ে, আমরা টেবিল সলভ করতে গিয়ে আর কোনো ধরনের প্রবলেমে পড়বো না। সো আমাদের আজকে যতটুকু অংশ বুঝাইলাম, এতটুকু অংশ আমাদের সবার আগে বুঝতে হবে এবং ফিক্স এন্ড মোমেন্টগুলো আমাকে মনে রাখতে হবে। আমি ইনশাআল্লাহ নেক্সট টাইম আমি টাইপ 1 থেকে শুরু করব এবং যতক্ষণ না কমপ্লিকেটেড প্রবলেম আমি সলভ করতেছি ততক্ষণ আমি বিভিন্ন টাইপের প্রবলেম দিয়ে যাব। সো থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হবে নেক্সট ভিডিওতে।